শুভ দিন। আজকের দিনটা আজ থেকে 19 বছর আগে খুব একটা শুভ ছিল না। আজকে দিনে আমি আমার বাপিকে হারিয়েছিলাম 26শে মে। খুব বেদনাদায়ক দিন। তো আজকে আমি যতটুকু বলবো আমার বাপিকে নিয়েই বলবো, যদিও আগে অনেকবার আমি বলেছি, তবু আজকের দিনটা আর অন্য কিছু বলতে ইচ্ছে করে না। একটা মেয়ের কাছে তার বাবা হলো একটা সুপার হিরো বলতে পারো। মানে আমি তো আমার বাপিকে মুশকিল আসান করতাম। আমার সব রকমের মুশকিল সময় বা কঠিন সময় যেন নিমেষের মধ্যে মানে সলভ করে দিত। তাই জন্য আমি বাপিকে বলতাম মুশকিল আসান। তো তার আগে জানিয়ে নিই আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম পায়, ভোলানাথের পায় সহস্র কোটি প্রণাম, এবং তার নাম স্মরণ করেই আজকে আমার ব্লগটা শুরু করলাম। এবং যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের ঋণ আমাদের আমি কোনো দিন ভুলব না। ঈশ্বর তোমাদের খুব ভালো করবে। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, যদি যোগ্য মনে করো, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার হাতটা শক্ত করে ধরে। তো আজকে সেই 26শে মে, সেই অভিশপ্ত দিন। দেখো, মানুষ রোগে ভোগে শুয়ে থাকে, জর্জরিত হয়ে যায়, বা বার্ধক্যজনিত অসুখে সে কাতর হয়ে যায়। বাড়ির লোকও তাকে দেখতে কষ্ট হয়, কষ্ট মানে চোখে দেখতে কষ্ট হয়, যাদের প্রিয় মানুষটা এত কষ্ট পাচ্ছে। আমার বাপির বেলা তো সেটা হয়নি, প্রায় হাসতে হাসতে মারা গেছিল বলতে পারো। খুব পূর্ণ আত্মা ছিল নিশ্চয়ই। নিশ্চয়ই আগের জন্মে তো বটেই, এবং এই জন্মেও বাপি অনেক সৎ কর্ম করেছে, অনেক মানুষের উপকার করেছে। না, মানুষের মৃত্যুটাই বুঝিয়ে দেয় যে মানুষটি কেমন ছিল। যে মানুষটা আগের দিন এন্টারি মার্কেট, মানে আগের দিন সন্ধেবেলায় এন্টারি মার্কেট থেকে বাজার করে নিয়ে এসেছিল, এবং তার প্রিয় ফলটি আম ছিল বাপির প্রিয় ফল, সেটাও কিনে নিয়ে এসেছিল। বাপি কিন্তু সারাদিনে মানে আম খেত না। রাত্রিবেলা রুটি খাওয়ার পর, মানে রুটি তরকারি যা যা রান্না হতো সেটা খাওয়ার পর সেই পাতেই বাপি আম আর দুধ খেত। তবে হার্টের প্রবলেম আরম্ভ হয়েছিল খুব সামান্য, মানে মানে যে অপারেশন করতে হবে বা পেস মেকার বসাতে হবে তেমন কিছু না, সামান্য 40% ব্লকেজ দেখা গেছিলো। তো ওই নিয়মভাবে খাওয়া দাওয়া করলেই ডাক্তার বলেছিল এরকমই থাকবে, আপনি থাকবেন, মানে চিন্তার কোনো, মানে সেরকম চিন্তার কোনো কারণ নেই। তো সেদিনকে সেই প্রিয় আমটিও সেই রাত্রিবেলা খেয়েছিল। এটা 12 মাস। অনেকে বলবে যে রাত্রিবেলা ফল খাওয়া উচিত না, কিন্তু এটা বাপি ছোটোবেলা থেকেই রাত্রিরে একটি মানে রুটি তরকারি খাওয়ার পর একটা রুটি রেখে দিত, দুধ দিয়ে আম দিয়ে মেখে খেত আমের সময়। সেদিনকেও সেটা ব্যতিক্রমী হয়নি। পরের দিন দুপুরবেলা যে 12টা 40 মানুষটা চলে যাবে, সেটা আমরা কেউ ভাবতে পারিনি, মা তো পারিনি। সকাল থেকে সে বছর প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছিল, এবং এবছরও এইরকমই গরম পড়েছে। তো সকালবেলা উঠে বাপি বলেছিল আমার ইউরিন হচ্ছে না। তো সেটা নিয়ে খুব টেনশন করছিল, কেন ইউরিন হচ্ছে না। সকালবেলা উঠে তো সবাই বাথরুমে যায়, ইউরিন হয়, তবে দাঁত ব্রাশ করে, তো কিছুতেই ইউরিন হচ্ছিল না। তো অনেকবার জল খাওয়া হলো, মা তো মানে জল খাওয়ানো হলো, ফ্রিজের ঠান্ডা জলও খাওয়ানো হলো, যেটা বাপি কোনোদিন খেত না। তখন মা আমাকে ফোন করলো, তো বাপি বা তখন এই 10টা 10:30 বাজে, যে তোর বাপি তো মানে কি পাগলামি করছে বল, যে হচ্ছে না, বাথরুম হচ্ছে না বলে। তখন আমি বললাম তুমি এক কাজ করো, মানে এটা আমার মন থেকে আসেনি, আমার এক বান্ধবীকে আমি যখন বললাম এই ব্যাপারটা, তখন বান্ধবী বলে বার্লি খাওয়া। তো মা নাকি 1 বোতল বার্লি করে সেটা ফ্রিজে রেখে দিয়েছিল, এবং একটু একটু করে খাওয়াতে লাগলো। ইউরিন তো হলোই না, উপরন্ত যখন ওই ইউরিনটা বন্ধ হওয়ার পর, যখন 11টা 11:30টার পর থেকে খুব শরীরে একটা অস্বস্তি আরম্ভ হয়ে গেল, ঘামতে লাগলো। তখন মা তখন আমাদের এই বাড়িতে ফোন করলো, আমার বর গেল। ইউরিন তো হলোই না, ওই বার্লি খেয়ে, জল খেয়ে, চিনির শরবত খেয়ে, লেবুর শরবত খেয়ে, তার বদলে
পাতলা পটি হলো আর কি, যাবার আগে, হসপিটাল যাবার আগে। তো ওই ধরো ওই 11:30 পৌনে 12টা নাগাদ আমার বর এবং আমাদের যে একজন নিচে থাকতো ফিরোজ, সে নিয়ে গেল নার্সিংহোমে এবং ওই ক্যাথিডার দিয়ে ইউরিন পাস করানো হলো। এবং খুব যে ইউরিন ব্লাডারে জমা ছিল তা না, ডাক্তার বলছে যে আপনি যে এত এরকম করছিলেন, আপনার তো খুব একটা ইউরিন জমা ছিল না আপনার ব্লাডারে। তখন বাপি ইউরিনটা হয়ে যাওয়ার পর খুব নিশ্চিন্তে বলেছিল আমার খুব আরাম লাগছে, এবার আমি একটু ঘুমোতে চাই, তো আমি কি একটু ঘুমোতে পারি, তারপরে নয় বাড়ি যাব। তখন ডাক্তারবাবু বললো মনে হয় আপনার প্রস্টেটের প্রবলেম আরম্ভ হয়েছে, আপনি কিন্তু একটা ভালো ডাক্তার দেখিয়ে নেবেন, প্রস্টেট গ্ল্যান্ডের অপারেশনও করতে হতে পারে হয়তো। আমি তো এই বিষয়ের ডাক্তার না, তো বাড়িতে গিয়ে 7 দিন বিশ্রাম নিয়ে আপনি কিন্তু একটা প্রস্টেটের ডাক্তার দেখিয়ে নেবেন। তো বাপি বলে আচ্ছা, খুব গরম পড়েছে তো আমার ক্লান্তি লাগছে, আমি একটু শুয়ে নিই। তো বাপি নাকি খাটে শুয়ে মানে বেডে শুয়ে, মানে হসপিটাল নার্সিংহোমের বেডে শুয়ে ঘুমিয়ে পড়েছিল। সেই ঘুমটাই হলো কাল। তখন যদি বাড়ি নিয়ে আসে, আমার বরকে আমি বারবার বলি, মানে এখনও বলি, সেদিন যদি তক্ষুই তুই বাড়ি নিয়ে আসতে বাপি হয়তো বেঁচে দিত। ওই ঘুমিয়ে পড়লো আর চোখ তুলে চাইল, মানে শেষ হয়ে গেল। ওই 12টা থেকে 12:40 মধ্যে ওই নির্মম ঘটনাটি ঘটে গেল। মানে বলতে গেলে পরে হাসতে হাসতে মৃত্যু। জম যে তার দুয়ারে এসে দাঁড়িয়েছে এবং হাতটা ধরে ফেলেছিল, বাপি সেটা গুণাত করেও ভাবতে পারিনি, বাপি কেন আমরা প্রত্যেকেই ভাবতে পারি। তো এটা গেল তো দুঃখ কষ্টের ব্যাপার একটা। 19টা বছর বেরিয়ে 20 বছর হলো মনে হয় সেদিনের ব্যাপার। সেই বাপির গলার আওয়াজটা এখনো আমার কানে বাজে। বাপি কিন্তু আমাকে খুব ভালোবাসতেন, মানে আমি বাপির কাছে রাজকুমারী ছিলাম। মানে কোনো কঠিন অবস্থায় পড়লে আমি যখন বাপিকে ফোন করতাম শ্বশুরবাড়িতে আসার পর বা যেখানে আমি থাকতাম, বলতাম, বাপি কিন্তু তৎক্ষণাৎ চলে যেত এবং প্রত্যেকটা প্রবলেম যেন নিমেষে মানে না ম্যাজিক করে সলভ করে দিত। এবং কোনো কিছু হয়তো হচ্ছে না, হয়তো এই কিছুতেইটা হচ্ছে না, কিছুতেই হচ্ছে না, তখন বাপি বলে হয়ে যাবে, দেখবি ঠিক হয়ে যাবে। দেখবি বলতো না, দেখবে ঠিক হয়ে যাবে। বাপি কিন্তু কোনোদিন আমাকে তুই তুকারি করেনি। বাপি সবসময় আমাকে তুমি বলে সম্বোধন করতো, কেন জানি না, আমি জ্ঞান তো কোনোদিন শুনিনি যে বাপি আমাকে তুই বলেছে। বলতো কিচ্ছু ভেবো না, মানে এই কথাটা আমার এখনো কানে বাজে, কিচ্ছু ভেবো না, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। মানে এত পজিটিভিটি বাপির মধ্যে ছিল না। এবং যেই মানে ব্যাপারটা নিয়ে মানে হচ্ছে আর কি, মানে সত্যি সেটা ঠিক হয়েছে তো, কিন্তু মানে পজিটিভিটি বাপির মধ্যে এত ছিল। ধরো আমার মেয়েদের রেজাল্ট খারাপ হয়েছে বা কোনো একটা বিষয় নিয়ে আমি চিন্তিত আছি, যে বাবা এই 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 সাবজেক্টের নম্বরটা একটা কম এলো, বা বিশেষত আমার বড় মেয়ের অঙ্কতে একটু ভীতি ছিল, বাপি বললো ও অঙ্কে পাশ করে গেছে মাধ্যমিকের। মানে তখন বাপি তো মাধ্যমিক দেখে যেতে পারিনি, তো বললো যে হয়তো রেজাল্ট নিয়ে আমি কোনো আলোচনা করছি, ও ক্লাসে উঠে গেছে, তুমি কোনো চিন্তাই করো না, মানে এইরকমভাবে বলতে। এটা এই ব্যাপারটা আমি কাউকে, আমার বড় কিন্তু এরকমভাবে বলে না। মানে আমি বাপিকে খুঁজে বেড়াই, আমার বরের যেহেতু একটাই পুরুষ মানুষ আমাদের বাড়িতে, কিন্তু অনেক কিছু থাকলেও মেয়েরা না তাদের বাবাকে তাদের স্বামীর মধ্যে খুঁজে, কিন্তু এই এতটা পজিটিভিটি কিন্তু আমার স্বামীর মধ্যে নেই। একটা আমার ভীষণ সৎ মানুষ, মানে কলিযুগে যে কি করে জন্মালো এরকম মানুষ, মানে আমি মানে বিরল, মানে দেখাই যায় না। দেখো অনেক ঘটনা আছে, সব বলতে গেলে ব্লগটা বড় হয়ে যাবে, কিন্তু একটাই আমি বলছি। বাপি না পিয়ারলেসে, তখন পিয়ারলেস ছিল, পিয়ারলেসে কিছু টাকা ইনভেস্ট করেছিল, সামান্য কিছু টাকা ইনভেস্ট করেছিল। তো সেটা বেড়ে টেরে মানে কয়েক বছর যাওয়ার পর সেটা বেড়ে হয়েছিল 40,000 টাকা। তো বাপি ওই টাকাটা তুলে নেবে, তো ওই চেকটা, ওই 40,000-এর চেকটা একটা এই করে পোস্টম্যান দিয়ে গেছিলো বাড়িতে, সই করে নিতে হয়েছিল, কুরিয়ারে বোধহয় এসেছিলো। আমি তো তখন এই বাড়িতে থাকতাম, জানি না, মানে আমার
বাপির মৃত্যু 4-5 বছর আগেকার কথা বলছি। তো বাপি সই করে চেকটা নিয়েছিল, দেখেছিল 40,000 টাকা, যেটা বাপির প্রাপ্য সেটা এসছে। ঠিক দুদিন যেতে না যেতে আবার একটা 40,000 টাকা চেক এসছে এবং ওই একই নাম্বারে, ওই একই তখন বাপি বলল দুবার কেন এলো? তখন আমাদের নিচে যে ছেলেটা ছিল না, তার সঙ্গে যে মৃত্যুর সময়ও ছিল, তাকে বললো হ্যাঁ রে দেখ তো দুবার কেন এসেছে চেকটা? তখন সে বলল যে কাকা ওরা ভুল করে পাঠিয়ে দিয়েছে। তখন বললো যে ও তাই নাকি, তাহলে তো ওটা ফেরত দিয়ে আসতে হবে। তখন সে বলল দুধ দিয়েছে আপনার কি, ওরা কেন ভুল করেছে, আপনি 40-80,000 টাকা পেয়ে যাবেন। তো বাপি বললো মাথা খারাপ নাকি, জীবনে আমি কোনোদিন কোনো অন্যায় করিনি, আমি 40,000 টাকা নিয়ে মরি আর কি, আমি ওপরে গিয়ে ঈশ্বরকে মুখ দেখাবো কী করে? জানো বাপি পরের দিন দুপুরবেলা ভাত খেয়ে, তখন বাপি রিটায়ার করে গেছে, মা কিন্তু রিটায়ার করেনি। তো বাপি তো পরের দিনই জানো, না মায়েরও রিটায়ারমেন্ট হয়ে গেছিল, বাপি পরের দিনই একটা ট্যাক্সি করে ভাত খেয়ে চলে গেল সে পিয়ারলেসের অফিসে, গিয়ে চেকটা ফেরত দিয়ে বললো, এবং ওরা সরিও বললো যে আমাদের তরফ থেকে ভুল হয়েছে, আপনার কাছে দুবার চলে গেছে। তখন তারা বসিয়ে বাপিকে অনেক আদর যত্ন করেছিল, করে বলেছিল আপনি কি সত্য যুগের মানুষ? অনেকে এই মানে যার হাত দিয়ে চেকটা দুবার মানে পাঠানো হয়েছিল না, একজন কর্মী মানে স্টাফ তাদের, সে তখন বারবার বলেছিল এটা কেন আপনি কাউকে বলবেন না, 5 কান করবেন না, এটা যদি অফিসারের মানে উচ্চ এতে যায় তাহলে আমার চাকরি চলবে। বাপি বলো না তুমি নিশ্চিন্ত থাকো। বাপিকে নাকি ডাবের জল মিষ্টি সব খাইয়ে বলেছিল, সেই ভদ্রলোক নাকি বাপির পায়ে হাত দিয়ে প্রণাম করে বলেছিল আমি ঈশ্বর দেখিনি, আপনি হলেন আজকে থেকে আমার কাছে ঈশ্বর, এইরকম লোক আমি দেখিনি। তো এটা একটা নিদর্শন দিলাম, এরকম অনেক ঘটনা আছে। এবং সবচেয়ে বড় কথা বাপি যে কত লোককে টাকা দিয়ে, অসুখ বিসুখের সময় ওষুধ দিয়ে এবং বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছিল, মানে আমি বলে বোঝাতে পারবো না। একজন ছিল বাপির বন্ধু প্রফুল্ল কাকু, তার স্ত্রী মারা গেছিল অনেক বছর আগে, ছেলে মেয়েদের সবার তখন বিয়েও হয়নি, সেরিব্রাল অ্যাটাকে মারা গেছিল। তো প্রফুল্ল কাকুকে তখন মানে মনের দিক থেকে আঘাত পেয়েছিল এবং একটু মেন্টালও ডিসব্যালেন্সডই হয়ে পড়েছিলেন। বউকে সে খুব ভালোবাসতেন, মানে কাকিমাকে সে উনি খুব ভালোবাসতেন। তো আস্তে আস্তে তার 3 না 4 ছেলে, হ্যাঁ 4 ছেলে 2 মেয়ে, 4 ছেলে বিয়ে হওয়ার পর ওই খাওয়া দাওয়াটা দিত, শেষের দিকে তার হার্টের সমস্যা আরম্ভ হলো এবং ঠিক করে খাওয়া দাওয়া না করার ফলে মানে কোনো রকমে ওই দুবেলা খেতে দিত, টিবি রোগ দেখা দিয়েছিল। বাপি তখন NRS হসপিটালে তাকে ভর্তি করে তার চিকিৎসা করেছিল, ফ্রি বেডে যদিও, কিন্তু বাইরে থেকে বাপি তাকে ওষুধ বিশুধ সব কিনে দিয়েছিল। এবং বাড়িতে আসার পর বাপি প্রতি মাসে 2টো করে কমপ্ল্যান কিনে দিয়ে আসতো এবং তোমার ফলমূল প্রতি সপ্তাহে বাপি তাকে ফলমূল দিয়ে আসতো এবং যা যা ওষুধ সেগুলো নাকি তার ছেলেরা দিত বটে, কিন্তু হয়তো এই মাসে দিল বা একটা লট অফ ওষুধের শেষ হয়ে গেল, তার পরের লটটা তো কিনতে হবে, সেটা আচ্ছা কিনে দেবো করে কিনে দিত না। বাপি কিন্তু সেটা একটা এন্টারি মার্কেটে একটা ওষুধের দোকানে খাতা করে রেখেছিল যে ওই প্রফুল্ল যখন যা ওষুধ লাগবে তোরা দিয়ে দিবি, আমি মাসের শেষে তোদেরকে টাকা দিয়ে দেবো, সেই দোকানে বলা ছিল। তো যখন প্রফুল্লবাবু মানে প্রফুল্ল কাকু মারা গেল তখন, এবং আমার বিয়েতেও সে এসেছিল, ওই সকালে খাট টাট দিতে আসা, মানে বউ ভাতের দিন সকালে যে ফার্নিচার যেগুলো এসেছিলো যে ম্যাটাডোর, সেখানে প্রফুল্ল কাকু এসেছিলো। তো মারা যাওয়ার পর বাপি গিয়ে যে ওই 1 মাসের ওষুধের পেমেন্টটা করে এলো। এইরকম অনেক আছে, মানে বলতে মানে শেষ করতে পারবো না। তো এই ছিল আমার বাপি। আজকে সেই মর্মান্তিক দিন, বলে না মৃত্যু বলে দেয় মানুষটা কেমন ছিল।
এবং যখন মারা গেল আত্মীয় স্বজন সবাই মায়ের সঙ্গে দেখা করতে গেছিলো এবং আমিও তখন ওই বাড়িতে ছিলাম। তারপরে তো মা এলো আমাদের এই বাড়িতে, তো ওই তখন ছিলাম। এবং যখন আমার মানে আমি কেঁদে ফেলতাম যে বাপিকে এরমভাবে চলে গেল, মানে আমি কিছুতেই একটা সেবা নেই, যত্ন নেই, একটা চিকিৎসা নেই, কিচ্ছু নেই, মানে এটা আমি মেনে নিতে পারছিলাম না। এবং সব মেয়েরা বোধহয় তাদের মায়ের থেকে বাপিকে বেশি ভালোবাসে। তো আমি কিন্তু মাকেও সমান্তরে ভালোবাসতাম, মানে মাকেই মনে হয় আমি বেশি ভালোবাসতাম। কিন্তু যখন বাপি মারা গেল তখন আমি বুঝতে পারলাম যে বাপিকেও আমি প্রচণ্ড ভালোবাসতাম। কেউ যদি জিজ্ঞাসা করতো আমাকে তুমি কাকে ভালোবাসো, তখন আমি বলতাম মাকে। তখন বাপি বলো মা পেটায় তো, তখন মাকে, তাই জন্য মাকে ভালোবাসে বাসে। আর আমি তো পেটাই না, আদর যত্ন করে রাখি, এই জন্য আমার নামটা বলে না। বাপি কিন্তু এই কথাটা বলতো। কিন্তু বাপি মরে যাওয়ার পর, মানে চলে যাওয়ার পর বুঝতে পারলাম যে বাপিকে আমি অনেক বেশি ভালোবাসতাম। মানে একটা বছর যে যতদিন না বাৎসরিক কাজটা হয়েছে, বাৎসরিক কাজ করার পর না একটা বুকে যে একটা চাপ বেঁধেছিল, মনে একটা কেউ পাথর চাপা আমার বুকে দিয়েছে, আমি কিছুতেই এই পাথরটা সরাতে পারছি না। সেই চাপটা না আস্তে আস্তে চলে গেল, কমে গেল বলতে পারো। তো যারা সান্ত্বনা দিতে আসতো তখন বলতো তোর বাপি খুব ভালো মানুষ ছিল, তোর বাপি তো এরকম মৃত্যু দেখা যায় না, এরকম হাসতে হাসতে চলে যাওয়া মৃত্যু দেখা যায় না, কত পুণ্য করেছিল। কিন্তু তখন আমার এগুলো শুনতে ভালো লাগছিল না। পাপ পুণ্য ভালো মানুষ তখন আমার আর ভালো লাগছিল না। কারণ ভালো লাগছিল না বলো তো, 74 একটা মানুষের বয়স, একটা পুরুষ মানুষের 74 মানে 74 বছর বয়স, মানে ওটা কিছুই নয়। আমার ওইগুলো তখন শুনতে ভালো লাগছিল না। তখন আমার মূল এই ছিল যে আহা বাপি চলে গেল, আমার খালি মনে পড়তো যে বাপির সঙ্গে যদি আর একটু গল্প করতে পারতাম, বাপির হাতটা যদি আরো ধরে রাখতে পারতাম। আর আমার স্বামীকে তো আমি বারবার বলি ইউরিনটা যখন বার করে দেবো, আমি তুমি কেন নার্সিংহোম থেকে তক্ষুনি বাড়িতে নিয়ে এলে না, তাহলে হয়তো বাড়িতে এলে পরে হয়তো বেঁচে যেত। এটা আমি আজও বলি, জানো, আজও বলি। মেয়ে তো একটাই কথা বাকি, তোমাকে আমি কোনোদিন বলবো না, কোনোদিন না, কোনোদিন না। সেই শেষ দিনে সেই টকটকে ফর্সা রং, তার মধ্যে তুমি একটা নস্যি রঙের পাঞ্জাবি পরে শুয়েছিলেন চুল্লিতে ওঠার আগে, সেই দৃশ্যটা বারবার আমার চোখে আসে। আমি তোমায় কোনোদিন বলবো না, কোনোদিন বলবো না। তোমার মেয়ে তোমার জন্য কিছু করতে পারিনি, তুমি তো চিকিৎসা নিলে না, সেবা যত্ন নিলে না, কি করবো বলো। এটা মাও বলতো তোর বাপি কোনো সেবা যত্নই নিল না। সবাই তোমরা ভালো থেকো এবং আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব